এরকম একটি পরিস্থিতিতে আমাদের কাছে মনে হয়েছে জাতীয় দায়িত্ব হিসেবে যে আগামী মধ্যমেয়াদী উন্নয়ন চিন্তা এবং আসন্ন বাজেটকে কেন্দ্র করে আমাদের শ্বেতপত্রের ভিতরে যে সমস্ত বিশ্লেষণ এবং সুপারিশ আছে সেগুলোকে আরো জোরদারভাবে তুলে ধরা। এটা আমরা একটা বড় ধাক্কা দিতে চাই মনোযোগ আনার জন্য, যাতে শ্বেতপত্রের যে সমস্ত বক্তব্যগুলো আছে, সুপারিশগুলো আছে, সেগুলো যেন হারিয়ে না যায়, নীতি প্রণয়নের ক্ষেত্রে তা যেন স্থান পায়। এটি আজকের উদ্দেশ্য। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা এলো না। অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। আমাদের এটা চিন্তিত করেছে। আমাদের জ্বালানি পরিস্থিতি নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি। গ্যাসের সরবরাহ এবং আগামী বোরো মৌসুম এবং গরমের মধ্যে আমার জ্বালানি পরিস্থিতি আরো জটিল হবে এইরকম আশঙ্কা করা হচ্ছে। একই রকম ভাবে সরকারি ব্যয়ের ক্ষেত্রে আগামী বাজেটের ভিতরে রাজস্ব ব্যয় কি দাঁড়াবে, সেখানে ভর্তুকির পরিস্থিতি কি দাঁড়াবে, ওই ভর্তুকির কে কত পাবে, কারণ সরকারের যদি ব্যয় সংকোচন করতে হয় সে আলোচনাও আমরা কিন্তু সেইভাবে দেখলাম না। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে হয়তো এই সরকার কিছু ব্যয় বাড়াবে, কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ওই ব্যয়ের কাঠামো কি হবে, ওই ব্যয় কে পাবে ওই খাতে, এই প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকে যাচ্ছে। এমন উৎপাদন হলো, রেকর্ড পরিমাণ উৎপাদন হলো, কৃষক করলো, কিন্তু সংগ্রহ অভিযানে আমরা এখন পর্যন্ত কোনো সাফল্য দেখলাম না। সংগ্রহ অভিযানে যেই ধরনের দুর্নীতি আগে ছিল সেটা এখনো রয়ে গেছে, এবং একই রকম ভাবে কৃষক তার যে মূল্য পাওয়ার কথা সেই মূল্য কিন্তু সে পাচ্ছে না সেইভাবে আমরা দেখছি। অথচ এটা বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য একটি অন্যতম বড় বিষয়। একই রকম ভাবে আমরা দেখছি যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের গুদামে কত খাদ্য থাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অথচ সরকারের মজুদ এত ধরনের আমদানি বৃদ্ধি করার পরেও সেরকম ভাবে বাড়ার সুযোগ পাচ্ছে না। সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থার ভিতরে আছে। একদিকে ফ্যামিলি কার্ড, মাননীয় অ্যাডভাইসার এখানে উপস্থিত আছেন, আপনার সামনেই বলার সুযোগ পাওয়াতে আমাকে ধন্যবাদ। নিজেকে আমি খুশি যে আপনার সামনে বলতে পারছি। এটার ভিতরে ফ্যামিলি কার্ডের ইস্যু আছে, এটার ভিতরে উন্মুক্তভাবে টিসিবির কর্তৃক বিতরণের বিক্রয়ের ব্যাপার আছে, এটার ভিতরে বাংলাদেশের বিভিন্ন দুস্থ মানুষের জন্য যে ভাতার ব্যবস্থা আছে তার বিতরণের প্রশ্ন আছে। মূল্যস্ফীতির এই সময়ে সাধারণ গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্তের প্রতি এই সমর্থনটা আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে। কিভাবে তথ্য উপাত্তকে রাজনৈতিক প্রয়োজনে বিকৃত করা হয়েছে এবং একটি কৃত্রিম উন্নয়ন বয়ান তৈরি করা হয়েছিল, সেহেতু আমরা আশা করেছিলাম যে তথ্য উপাত্তের ক্ষেত্রে তথ্য উপাত্ত প্রস্তুত করা, সংগ্রহ করা এবং তার সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে একটি ব্যবস্থা আসবে। আমরা সেটাও কিন্তু সেইভাবে দেখতে পেলাম না। সরকারি ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অভ্যন্তরীণ অডিট হবে, কিন্তু একই রকম ভাবে প্রকল্প পরিবীক্ষণ মূল্যায়ন করার জন্য যে ব্যবস্থা, সেই আর্থিক ব্যবস্থাপনার উপরে, ফলাফলের উপরে ব্যবস্থাপনার দাঁড় পরিস্থিতি কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখলাম না। যে সমস্যাটা আমরা দেখছি সেটা হলো যে চলমান যে সমস্ত পদক্ষেপ আছে এগুলিতে যদি আমি ইংরেজিতে বলি, they are quite ad hoc, uncoordinated and also not predictable. তো এইটার ভিতরে যে বিচ্ছিন্নভাবে, খাপছাড়াভাবে, অসমন্বিত এবং অবশ্যম্ভাবিতা সম্বন্ধে কোনো ধারণা ভবিষ্যৎ সম্বন্ধে আমরা পাই না। গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে যে সরকার আসলো, এই সরকার কি ধরনের অর্থনৈতিক উত্তরাধিকার রেখে যাবে, what economic legacy it is going to leave behind। এই মুহূর্তে এই সরকার অনেক কিছু প্রাতিষ্ঠানিক এবং
প্রশাসনিক সংস্কারের দিকে মন দিয়েছে। আমার মনে হয়, আমার ভুল হলে আপনারা আমাকে সংশোধন করে দিবেন, এই প্রাতিষ্ঠানিক সংস্কার সংসদ থেকে আরম্ভ করে স্থানীয় সরকার পর্যন্ত যতখানি মনোযোগ পাচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা ততখানি মনোযোগ পাচ্ছে না। আমি তিনটি বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করব। I want to mention three important legacies which this government can leave behind. এক, দুর্নীতি এবং অপশাসনের ক্লিষ্ট আমাদের এই অর্থনৈতিক পরিস্থিতিকে সম্যক উপলব্ধিতে নিয়ে আসা, সকলের দৃষ্টিতে নিয়ে আসা, সচেতনতা সৃষ্টি করা, সেটি আমাদের শ্বেতপত্র করার চেষ্টা করেছে এবং আমি মনে করি এটা তারা এই সরকার ভালোভাবেই করতে পেরেছে বলে আমার মনে হয় এবং এটা অব্যাহত আছে বিভিন্নভাবে। বা দ্বিতীয় যে বিষয়টি এই সরকারের উত্তরাধিকারের, সেটা হলো যে বিরাজমান সামাজিক অর্থনৈতিক পরিস্থিতিতে একে স্থিতিশীল করা, সংগত করা, টু স্টেবিলাইজ অ্যান্ড টু কনসলিডেট দ্য কারেন্ট ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন। মূল্যস্ফীতি একটি, কিন্তু এর বাইরেও বিষয় রয়েছে এবং এই অর্থনৈতিক স্থিতিশীলতার সাথে সামাজিক নিরাপত্তা, ব্যক্তি নিরাপত্তা বিষয়টিও জড়িত। কিন্তু দ্বিতীয় বিষয়টিতে আমাদের কাছে আক্ষেপ হলো সরকারের বিভিন্ন ধরনের পদক্ষেপ থাকলেও তা এখনো কিন্তু ফলপ্রসূভাবে আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে না। এটা প্রথমটা যতখানি হয়েছে, দ্বিতীয়টা ততখানি হয়নি। আর তৃতীয়টা, সুষম অন্তর্ভুক্তিমূলক টেকসই একটি অর্থনীতি গড়ে তোলার জন্য যে ধরনের প্রশাসনিক কাঠামোগত পরিবর্তন দরকার, সংস্কার, সেই সংস্কারের কোনো রূপরেখা আমরা দেখছি না। এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনকে, সামাজিক সুরক্ষাকে যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যারা সংস্কারকে গতিশীল করতে চাই তারা কিন্তু ধৈর্য হারা হয়ে যাবে। অর্থাৎ সংস্কারের পক্ষের মানুষগুলোও কিন্তু একসময় এই অর্থনৈতিক অস্বস্তি এবং নিরাপত্তার অভাব থেকে আপনার সুষম সংস্কারের পক্ষ থেকে কিন্তু সরে যেতে পারে। আমরা সেই সুষ্ঠু সংস্কারের পক্ষে রাখার জন্য এবং সরকার যাতে এদিকে মনোযোগ দেয় সেটার আগ্রহ থেকে আজকের এই আলোচনা এখানে আয়োজন করেছি। অনেক বড় করে বললাম, আমার সূচনা কথা এখানেই শেষ হলো। আপনারা বুঝতে পারছেন যে কেন আপনাদের এখানে দেখে